দীপাবলিতে মামার বাড়িতে ঘুরতে এসে এমন একটা ঘটনার সম্মুখীন হব সেটা আগে কখনো কল্পনাও করিনি। পুজোর দিনগুলোর কোলাহল, হাসি, আনন্দ সব এখন নিঃশব্দে মিলিয়ে গেছে। সামনে দীপাবলি, তবুও গায়ের আকাশে যেন এক টুকরো বিষাদের মেঘ ভাসছে। উৎসব শেষে মানুষের মনে যে অদ্ভুত এক শূন্যতার সুর বাজে, সেই সুরই যেন আজ চারিদিককে ঘিরে ফেলেছে। দাওয়ার একপাশে তেলের প্রদীপ জ্বলছে, আলোটা ঝিমঝিম করছে বাতাসের টানে। সন্ধ্যা নামছে ধীরে ধীরে। অনেক দূরে শালবনের ভেতর থেকে ঝিঝি পোকাদের একটানা ডাক ভেসে আসছে। মামাবাড়ির দাওয়ায় আমরা তিনজন বসে আছি। আমি সুদীপ, ওরা আমার মামাতো ভাই বোন। আমি শহরে থাকি, কিন্তু শহরে থাকলেও গ্রামের প্রতি ভালোবাসা আমার ছোট থেকেই আছে। তাই প্রতি বছর এই সময়টা এলেই আমি মামার বাড়ি চলে আসি। এবারও তাই। দুর্গাপুজো, লক্ষ্মী পুজো পেরিয়ে সামনেই কালী পুজো। আমরা সবাই ঠিক করেছি এইবার পুজোগুলো গ্রামেই কাটাবো, আর পাড়ার মাঠে ঘুরে বেড়াবো, আড্ডা দেব, আর সন্ধ্যায় প্রদীপ জ্বালাবো। এদিকে আজ আবার ভূত চতুর্দশীর রাত। বলে এই রাতে ভূত প্রেতরা নাকি অবাধে ঘুরে বেড়ায়। কেউ কেউ নাকি বলে মরা আত্মারা আজ রাতে নিজেদের পুরনো ঘর ধরে ফিরে আসে, প্রিয়জনদের পাশে নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। আমাদের তিনজনের মধ্যে অমিত হঠাৎই প্রশ্ন করল, আচ্ছা দাদু, এই ভূত চতুর্দশীর রাতটা আসলে কিসের জন্য পালন করা হয়? দাদু তখন দাওয়ার একপাশে বসে পান চিবোচ্ছেন। তিনি মুখ তুলে ধীরে ধীরে বললেন, শোনো তাহলে, এই সময়টায় ঋতু পরিবর্তনের মুহূর্ত। শরীর দুর্বল হয়ে পড়ে, তাই 14 রকমের শাক খাওয়ার রীতি আছে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য। আবার অনেকেই বলে আজকে রাতে 14 পুরুষ আমাদের ঘরে ফিরে আসে, তাই 14টা প্রদীপ জ্বালানো হয় তাদের আত্মাকে পথ দেখাতে। দাদু কথা শেষ করে নিঃশব্দে দাওয়ার দিকে তাকালেন। আমি হেসে মাঝখান থেকে বললাম, দাদু, এই সবটুকুই তো আমরা জানি, তবে এসব লোক কথা আর বিশ্বাসের বাধা যুক্তি কথা সবই মানুষের কল্পনা। তা তোমার মন যতটাই দুর্বল হবে ততটাই তারা তোমার মনে বাসা বাঁধবে। দাদু মুখে কিছু আর বললেন না, শুধু শুকনা এক হাসি হাসলেন। তারপর লাঠিতে ভর করে ধীরে ধীরে ঘরের দিকে এগিয়ে গেলেন। আমরা যে শুধুমাত্র যুক্তিতে বিশ্বাস করা মানুষ তাতে সন্দেহ নেই। আমরা স্বভাবতই বিজ্ঞান মনস্ক। ভূত, প্রেত, স্পিরিচুয়াল কার্যকলাপে কোনো বিশ্বাস রাখি না। আমাদের মেধা কম্পাসের মতো ঠিকঠাক। আর ঠিক তখনই তনুশ্রী, যে সবসময় একটু প্রহসনে মলিন এবং কৌতূহলে ভরা, সে হঠাৎ পাশ থেকে বলল, আচ্ছা, আজ তো ভূত চতুর্দশীর রাত, তাহলে একটু ভূত টেস্ট করে দেখছি না কেন? বছরে এই দিনটা তো একবারই আসে। এদিকে অমিত অবাক হয়ে জিজ্ঞাসা করল, কি বলতে চাস তনু? একটু খুলে কাস তো। আচ্ছা শোন, মানে একটা গেম, আমি একখানা বইয়েতে এমনটা পড়েছি। খেলাটা খুবই সহজ। কাউকে বেছে নিতে হবে, এমন একজনকে যে অপ্রত্যাশিতভাবে বা দুর্ঘটনায় মারা গেছে। তার জীবনের শেষ অধ্যায়টা ধীরে ধীরে বলতে হবে। সে অনুবর্তিত কথোপকথন বলার সময় এমন কিছু পরিবর্তন স্পর্শ করা যায়, যেমন বাতাসে বয়ে যাওয়া হঠাৎ ঠান্ডা লাগা, মোমবাতির আলো নিভে যাওয়া, কানের পাশে কারোর ফিসফিসানি আওয়াজ শুনতে পাওয়া। আমরা দুজন তনুর কথা শুনে একে অপরের দিকে তাকালাম। আমি এসব ভূত প্রেত মানি না, কিন্তু আজ ভূত দেখার ইচ্ছেটা যেন কোথাও মনে উকি দিতে লাগলো। আমরা একে একে রাজি হলাম এই প্রস্তাবে। চারিদিকে প্রদীপের মৃদু আলো,
বাতাসে একটা ধোঁয়াটে ঘ্রাণ। আমরা ঠিক করলাম প্রথমে সহজ কাহিনী বলবে কেউ একজন, তারপর পরপর সবাই একে একে ঘটনা শোনাবে। আর যে অপরিবর্তনীয় অনুভূতিটা প্রথমে আসবে সেটাই গ্রহণ করা হবে পরীক্ষার ফল। কেবল শব্দ নয়, পরিবেশের ক্ষুদ্রতম বদলও আমরা নিবিড়ভাবে লক্ষ্য করব। আর এই পরীক্ষা করার জন্য যেতে হবে নিরিবিলি জায়গায়। আমরা ঠিক করলাম কয়েকটা মোমবাতি নিয়ে পালবাবুর বাড়ির পাশে, যেখানে ঘনা জেঠার চায়ের দোকানটার সামনে মাচাটা রয়েছে, সেখানেই গিয়ে এই খেলাটা খেলা হবে। রাতের বেলায় দোকানটা বন্ধ থাকে, সেখানে ডিস্টার্ব করার মতো কেউ থাকবে না। রাত তখন প্রায় 9টা ছুঁই ছুঁই। বাড়ির রান্নাঘর থেকে ভেসে আসছে গরম ভাত, পোস্ত আর তরকারির গন্ধ। খাওয়া দাওয়া সেরে আমরা 3জনই উঠোনে এসে দাঁড়ালাম। গ্রাম বাংলায় রাত 9টা মানেই গভীর রাত। মানুষ তখন বিছানায় উঠে গেছে, ঘরে ঘরে প্রদীপ নিভে এসেছে। তবে মামাবাড়ির উঠোনে এখনও কিছুটা প্রাণ আছে। সুভূত পাল, যিনি বহু বছর ধরে এই বাড়ির মিষ্টি বানানোর কাজে আছেন, প্রধান ফটকের পাশে একটা চেয়ারে বসেছিলেন। তিনি আমাদের বেরোতে দেখে বললেন, কোথায় যাচ্ছেন ছোট বাবুরা? এই তো কাকা, একটু হাঁটতে যাচ্ছি। এই খাওয়া দাওয়া করে বসে থাকলে হজম হয় না একেবারে। একটু পায়চারি না করলে রাতে ঘুম হয় না, বুঝলে? ঠিক আছে, যান, কিন্তু মনে রাখবেন আজ ভূত চতুর্দশী রাত, বেশি দূরে যাবেন না। ওই দিকটাই শ্মশানটা কাছেই, তাই ওই দিকে যাবেন না। কাকু চিন্তা করবেন না, এই মাচা পর্যন্তই যাব, তারপর ফিরে আসব। এই বলে আমরা 3জনেই বেরিয়ে পড়লাম। পায়ের নিচে শুকনো পাতা মচমচ শব্দ তুলছে। দূরের বাঁশবাগানের দিক থেকে হালকা বাতাসে ভেসে আসছে প্যাঁচার ডাক। চাঁদ নেই, আকাশ ঘন কালো, চারপাশ নিঝুম। চায়ের দোকানটার সামনে ছিল পুরনো একটা মাচা। মাচার ভেতরে ঢুকে দেখলাম জায়গাটা একেবারে ফাঁকা। কেবল পুরনো কাঠের একটা মোড়া পড়ে আছে, পাশে কিছু ছেঁড়া চট, আর বাতাসে কেমন একটা গন্ধ। অমিত ব্যাগ থেকে 3টি মোমবাতি বের করল আর একটা ছোট কাঠের বোর্ড এনে মোড়াটার উপর রাখল। তার উপর মোমবাতিগুলো সাজিয়ে দিল সমদূরত্বে। আমরা 3জনেই গোল হয়ে বসে পড়লাম। আর তারপর তনু বলল, আচ্ছা, তাহলে এখন বল কি আগে খেলা শুরু করবে? তুই বলবি, কারণ তুই তো খেলাটার কথা তুলেছিলি। আচ্ছা, তোদের নিশ্চয়ই মনে আছে কলকাতার নীরেন জেঠুর কথা? সুদীপের বাবা মানে অশোক জেঠুর খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। আমি যখন প্রথম কলকাতায় ভর্তি হতে গিয়েছিলাম, তিনিই আমাদের থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। ভদ্রলোক ছিলেন, দারুণ মিশুকে, হাসি খুশি একজন মানুষ। সংসারে স্ত্রী, ছেলে, পুত্রবধূ সবাই ছিল। চাকরি থেকে সদ্য রিটায়ার করেছেন, ছোট বাড়িটা নিজের হাতে গুছিয়ে নিয়েছেন। তাকে দেখে মনে হতো জীবনে কোনো কিছুরই অভাব তার নেই। কিন্তু হঠাৎ একদিন খবর এলো তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। কিন্তু পরে জানা গেল ব্যাপারটা আত্মহত্যা নয়, অন্য কারোর হাতের কাজ। তনু থামল কিছুক্ষণ। হালকা বাতাসে মোমবাতির আলো কেঁপে উঠল। 3জনের চোখে যেন এক মুহূর্তের জন্য ছায়া নেমে এলো। তারপর তনু নিচু গলায় বলল, আচ্ছা নীরেন জেঠু, যদি আপনি সত্যিই আমাদের আশপাশে থাকেন, আর সত্যিই যদি আপনার মৃত্যু আত্মহত্যা নয়, হত্যা হয়েছিল, তাহলে এই 3টি মোমবাতির মধ্যে একটি নিভিয়ে দিন। আমাদের জানান যে আমরা কেউ ভুল শুনিনি। আমরা সবাই নিঃশব্দে অপেক্ষা করলাম। মোমবাতির শিখাগুলো কাঁপছে, কিন্তু নিভছে না। একটা হাওয়া বয়ে গেল, আবার যেন থেমে গেল। নীরেন জেঠু, আপনি যদি আমাদের কথা শুনে থাকেন, তাহলে এই মোমবাতি নিভিয়ে দিন। সবাই নিশ্চুপ, কিছুই ঘটল না। সব কিছু একই রকম স্বাভাবিক।
কেবল রাতটা যেন একটু ভারী হয়ে উঠেছে। এবার আমার পালা। আমি বললাম, তোরা জানিস নাকি জানি না, আমাদের বাড়ির একটা পুরনো ঘটনা আছে, যেটা ভাবলেই আজও বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। আমাদের বাড়িতে কাজ করতেন মঞ্জু মাসি। আমায় তিনি নিজের ছেলের মতোই ভালোবাসতেন। ছোটবেলায় মা অসুস্থ থাকলে মাসি কোলে নিয়ে ঘুম পাড়াতেন। আমি জানি না কেন, কিন্তু মঞ্জু মাসির সঙ্গে আমার একটা অদ্ভুত টান ছিল, যা নিজের মায়ের সঙ্গেও কখনো পাইনি। তিনি কেবল কাজের মানুষ ছিলেন না, ছিলেন আমাদের বাড়ির প্রাণ। কিন্তু একদিন সন্ধেবেলায় মাঠ থেকে খেলা শেষ করে বাড়ি ফিরে দেখি উঠোনের মাঝখানে মঞ্জু মাসির নিথর দেহটা পড়ে আছে। চারপাশে বাড়ির লোকজন জটলা করে দাঁড়িয়ে, কেউ কিছু বলছে না। আমি দৌড়ে গিয়ে মাসির গলা জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদেছিলাম। সেদিন মনে হয়েছিল আমার পৃথিবীটা যেন ফাঁকা হয়ে গেছে। বাবা বলেছিলেন মাসির নাকি হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয়েছে। কিন্তু জানিস, আমার আজও বিশ্বাস হয় না। সেই রাতে আমি মাসির মুখে, মাসির মৃতদেহের মধ্যে একটা ভয় দেখেছিলাম। সেটা স্বাভাবিক মৃত্যু নয়, অন্য কিছুর ভয়। মঞ্জু মাসি, তুমি যদি এখানেই থেকে থাকো, যদি সত্যি আমাদের আশেপাশে থেকে যাও, তাহলে এই মোমবাতিগুলোর মধ্যে একটা নিভিয়ে দাও। আর যদি তোমার মৃত্যুটা স্বাভাবিক হয়, তাহলে আমায় আশ্বস্ত করো। তিনজনেই চুপ করে রইলাম। সময় যেন থমকে গেছে। তখনই হঠাৎ দপ করে একটা মোমবাতি নিভে গেল। সঙ্গে সঙ্গে গোটা মাচাটা যেন একবার থরথর করে কেঁপে উঠে থেমে গেল। হঠাৎ তনুর শরীরটা সামনে পেছনে দুলে উঠল, চোখ উল্টে সাদা হয়ে গেল, ঠোঁটের ফাঁক দিয়ে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর কণ্ঠস্বর। আমাকে খুন করা হয়েছে, আমাকে হত্যা করা হয়েছে, আমাকে শেষ করেছে তোর বাবা। তনুর শরীরটা কাঁপছে, মুখে বিকৃত ছায়া, ঠোঁট থেকে নিরন্তর গড়গড় শব্দ বেরোচ্ছে। আমি কাঁপা গলায় বললাম, মঞ্জু মাসি, তুমি তাহলে এসেছো? কি হয়েছিল বলো, স্পষ্ট করে বলো। তোর বাবা অনেক বছর নিঃসন্তান ছিল। অনেক তাবিজ কবজ আর ঝাড়ফুঁক করেও কোনো সন্তান হচ্ছিল না। তখন আমার মা তোদের বাড়িতে কাজ করত, আমিও মায়ের সঙ্গে যেতাম। মা মারা গেলে আমি একাই সব সামলাতে লাগলাম, রান্না, গরু, ছাগল, তোদের দেখাশোনা, সব কিছু। বছরে দুবার কাপড়, দুবেলা খাওয়া দাওয়া আর ঠিকঠাক বেতন। তাই ছিল আমার দৈনন্দিন জীবন। কিন্তু একটা দুর্ঘটনা ঘটল। বহু সাধনার পর তোর মায়ের গর্ভ থেকে একটা মরা শিশু এলো, আর ঠিক সেই দিনই আমিও মা হয়েছিলাম। তোর বাবা এসে আমার কাছে অনুরোধ করলো আমার শিশুকে সে নিয়ে যাবে, যেন তার স্ত্রীর কষ্টটা কমে। আমি তখন তোর বাবার মুখ আর তোর মায়ের কথা ভেবে আমার সন্তানকে দিয়ে দিয়েছিলাম। শপথ করেছিলাম যতদিন বাঁচব তোদের বাড়িতেই কাজ করব, চোখের সামনে নিজের সন্তানকে দেখতে পাবো। তাই থেকে গেলাম কাজের লোক হয়ে। সেই শিশুটি আর কেউ নয়, তুই, আমার সন্তান। কিন্তু তোর বাবার চরিত্র বদলে গেল একদিন। আমাকে তোদের বাড়ি থেকে বের করে দিতে চাইল। আমি অনেক অনুনয় বিনয় করেছিলাম, কারণ তুই তখন অনেক ছোট, তোকে দেখার মতো কেউ ছিল না। কিন্তু আমার একটা কথাও তোর বাবা শোনেনি। আর আমাকে যখন খুব জোর করলো, তখন আমি রেগে গিয়ে সবাইকে সত্যিটা জানিয়ে দেব। আর যখন দেখলো আমি পথের কাঁটা, তখন খেলাটা পাল্টে গেল। একটা কাপড়ের ফাঁস বেঁধে আমাকে ঘরের বাঁশের সাথে ঝুলিয়ে দিল। তারপর টাকার জোরে কবিরাজ ডাক্তার এনে আমার মৃত্যুকে স্বাভাবিক ঘোষণা করলো, আর তাড়াতাড়ি আমার দেহটাকে পশ্চিমের বাগানে পুঁতে দিল। কেউ সৎকার করলো না। আমি এত দিন ধরে ঘুরে বেড়াচ্ছিলাম, একটা মাধ্যম খুঁজছিলাম। আমি আমার প্রতিশোধ নিয়েই যাব। কথাগুলো বলার পর তনুর শরীরটা
আচমকাই থরথর করে কাঁপতে লাগলো। তারপর সে অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। আমার চোখে তখন জল। আজ আমি জানতে পারলাম মঞ্জু মাসি ছিল আমার প্রকৃত মা, আর শ্যামল কাকা যে মাঝে মাঝে বাড়িতে আসতো, ওই নিরীহ চরিত্রের লোকটা ছিল আমার বাবা। সেই উপলব্ধিতে মিশে গেল বেদনা, লজ্জাও। রাতে বিছানায় শুয়েও ঘুমোতে পারিনি। তবু যেন রাতটা কেটে গেল কোনো রকমে। কিন্তু ভোর হতে না হতেই বাড়িটা কেঁপে উঠল। বাইরে উঠোনে চিৎকার চেঁচামেচি, নারীদের কান্নার শব্দ। আমার মা হাউ মাউ করে কাঁদছে। জানতে পারলাম আমি যাকে বাবা বলে জানতাম তিনি ভোরবেলায় কিছু কাজের জন্য হাটে যাবেন বলে তৈরি হয়ে গরুর গাড়িটা হারানকে তৈরি করার জন্য বলতেই বেরিয়েছিল। কিন্তু এমন সময় হঠাৎ এক চিৎকার শুনে সবাই বাইরে বেরিয়ে এসে দেখে তিনি পড়ে আছেন মাটিতে। কিন্তু তার দেহের ভঙ্গি এমন যে শ্বাসরুদ্ধ হয়ে আসে। সারা শরীরটা নিখুঁত, কোনো আঘাত নেই, কেবল ঘাড়ের কাছ থেকে মাথাটা দুবার পাক খেয়েছে। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। সকালের রোদ মোমের মতো গলে পড়ছে সেই বিকৃত দেহের উপর, আর বাতাসে ভাসছে তাজা রক্তের কাঁচা গন্ধ। এমন সময় আমি দেখলাম দরজার কাছে দাঁড়িয়ে আছে তনু। দেহটা সোজা, হাত দুটো নিস্তেজভাবে নিচে ঝুলছে, চোখ দুটো অস্বাভাবিক রকমে জ্বলছে, ঠোঁটের কোণে একটা অদ্ভুত তৃপ্তির হাসি।